আমাদের এই সভা আমরা চালিয়ে যাচ্ছি। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই বিজেপি দলের আপনি 52 চণ্ডীপুরের ত্রিপুরামথার প্রার্থী আপনি রঞ্জন সিনহা মহাশয়। তো আপনি ভাষণদানে বলেছেন যে কিছুদিন আগে বিজেপির বিভিন্ন কার্যকর্তারা মানে শীর্ষ স্তরে যারা নেতৃত্বরা আপনাকে ভালো টাকা অফার করেছিল এবং আপনার বাড়িতে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি দেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছে। তো আপনি কি জানতে পারি স্যার আপনাকে কত টাকা অফার করা হয়েছিল বিজেপির তরফ থেকে? না, সেই অ্যামাউন্ট তো আমি কাউকে বলবো না, কেননা আমাদেরও কিছু সিক্রেট বিষয় থাকে, সেগুলা সবাইকে বলা ঠিক না। সেটা আমার ব্যক্তিগত বিষয়, সেটা আমি ভাষণের মধ্যে বলেছি, ঠিক আছে, কিন্তু সেগুলা সবাইকে বলাটা আমি ঠিক মনে করি। এবং স্যার এরকম একটা জনমুখে শোনা যায় যে আপনাকে নাকি অন্তত 7.5 কোটি টাকা অফার করা হয়েছিল, এটা কতটুকু সত্য? সেটা আমি বলতে পারবো না, এতটুকুই মানে আমি বলছি যে আমাকে যেটা অফার করা হয়েছিল, আমার জায়গায় যদি আরেকজন হতো তো অন্য কিছু একটা হয়ে যেত। জনসাধারণ এরকম বলে থাকে যে আরে রাজনীতি করা মানে নিজেরাই লুটো, নিজেরাই এমন পকেট ভরো। তো সেখানে আপনি পিছিয়ে গেলেন কেন? আপনি যদি 7.5 কোটি যদি পেতেন আপনার লাইফ তো পরিবর্তন হয়ে যেত, আপনি পিছিয়ে গেলেন কেন? না, আমি ব্যক্তিগতভাবে আমি 22 বছর যে আর্মিতে চাকরি করেছি, আমি খুব ভালো ভালো দায়িত্বে ছিলাম। আমার যদি ইচ্ছা হতো তা আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি তো রাজনীতিতে এসেছি আমি মানুষের জন্য কাজ করব বলে। এবং আমি সবসময় বলে থাকি যে রাজনীতি কোনোদিনও নিজের জন্য হয় না, রাজনীতি সবসময় মানুষের জন্য, অন্যের জন্য রাজনীতি করতে হয়। সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমি কাজ করি এবং দীর্ঘদিন যেদিন থেকে এসেছি, আমি সেনাবাহিনীর লোক, যেদিন থেকে এসেছি আমি এই পার্টির 24 ঘন্টার ওয়ার্কার। আমি 24 ঘন্টা সময় দিয়েছি এই পার্টিটাকে, যে পার্টিতে আমি ছিলাম। এখন আমি ত্রিপুরামথাতে এসেছি, এখন আমি ত্রিপুরামথা পার্টিকে আমার যে সময় 24 ঘন্টা সময় আমি এই পার্টিকে দেবো, এই পার্টির জন্য কাজ করি। তো স্যার আপনার প্রশ্ন যদি আমরা টানি, এটা শেষ প্রশ্ন করছি আপনাকে, তো বিজেপি কি এরকম করে মানে করছে বা করতে চাইছে আগামী দিনে যে টাকা দিয়ে লোক কিনো, যারা আমাদের ক্ষতি করতে পারবে, যারা আমাদের পার্টিকে ডুবোতে পারে, এরকম প্রার্থী বা লোককে টাকা দিয়ে কিনে ফেলে, এরকম কি তাদের মধ্যে আছে? এরকম আপনার কি মনে হয়? নিশ্চয়ই আছে, না হলে আজকে যাকে এখানে প্রার্থী করা হয়েছে, আমাদের কাছে রিপোর্ট আছে এবং আমাদের কাছে কমপ্লেন করছিল উনি নাকি টাকা বিলি করছে। টাকা বিলি করে রাজনীতি করা, সেটা তো গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া। যে মানুষের যে স্বাধীনভাবে যে মানুষ ভোট দেবে, স্বাভাবিকভাবে একজন গরিব মানুষ কিছু টাকা পেলে তার মনের পরিবর্তন হয়, কিন্তু আমরা ত্রিপুরামথা যে রাজনৈতিক দল পদ্মশ্রী দেববর্মন বাহাদুর যে দলের প্রতিষ্ঠাতা এবং সুপ্রিমো, সেই দলের কর্মী হিসাবে, ওয়ারিয়র হিসাবে আমরা আজকে এখানে দেবীগঞ্জ বাজারে একটা বাজার সভা করলাম। এই বাজার সভাতে জনগণের যে সাড়া আমরা পেয়েছি, এতে আমরা আপ্লুত। আমরা আশা করি আগামী 16ই ফেব্রুয়ারি এখানে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ত্রিপুরামথা এই রাজনৈতিক দলের প্রার্থী শ্রী রঞ্জন সিংহ মহোদয়কে মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভায় পাঠাবেন। কারণ অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল, সেইগুলি সমস্ত ভাওতাবাজ রাজনৈতিক দল। এদের নির্বাচনের সময় শুধুমাত্র তাদের দেখা পাওয়া যায়, যখন নির্বাচন নেই তখন তাদের দেখা পাওয়া যায় না। এরা স্বার্থের জন্য, ক্ষমতার জন্য, এরা লোভী মানুষ। এরা সময় মন্ত্রী হওয়া এবং এমএলএ হওয়ার জন্য এরা রাজনীতি করে। এরা মানুষের যে কষ্ট, যে মানুষের যে অসুবিধা সমস্যা, সেই সমস্যা বা অসুবিধার সময় এদের কোনো পাত্তা পাওয়া যায় না। সুতরাং সেই সমস্ত মানুষকে মানুষ বর্জন করবেন এবং ত্রিপুরামথা যেহেতু এটা ত্রিপুরার ভূমিপুত্র পদ্মশ্রী দেববর্মন বাহাদুর, ত্রিপুরা রাজ পরিবারের ছেলে, তার যে ত্যাগ এবং তিনি যেভাবে এই রাজনৈতিক দলটাকে গঠন করেছেন, সেটাকে তিনি একটা কনস্ট্রাকটিভ ওয়েতে, একটা গঠনমূলকভাবে এখানে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারবেন, এই আশা আমরা রাখি। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। যে কাজটা সিপিএমও করতো না, সেই কাজগুলো তারা শুরু করে দিয়েছে, যার জন্যে বিজেপির ধ্বংস অনিবার্য। কেননা
এই পার্টিতে যারা দীর্ঘ 30-40 বছর, 20 বছর, 25 বছর কাজ করেছিল, যারা কোনো কিছুর আশা ছেড়ে দিয়ে, যে সময় ত্রিপুরা রাজ্যে বিজেপির গন্ধও ছিল না, এই বিজেপি পার্টি করেছিল, ধরে রেখেছিল, আজকে তারা কেউ নেই। যাদের হাতে আজকে বিজেপির কমান্ড, সবাই দুর্নীতিবাজ। এই নির্বাচনে যাদেরকে প্রার্থী করা হয়েছে 90% প্রার্থী দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদেরকে এই পার্টি প্রার্থী করেছে। তার মানে যেভাবে কংগ্রেস ধ্বংস হয়েছে টাকার রাজনীতি করতে গিয়ে, টাকা দিয়ে তারা ভোট জিতবে, টাকা দিয়ে তারা মানুষ কিনবে, ঠিক সেইভাবে ভারতীয় জনতা পার্টির ধ্বংসের শুরু ত্রিপুরা রাজ্য থেকে শুরু হয়েছে। আমার আগে আপনারা বক্তব্য শুনেছেন যে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আর আসছে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কি করে লম্বা লম্বা লিফলেট হাতে নিয়ে ঘর ঘর বিজেপি, সেই লিফলেটটা আপনারা পড়ে দেখবেন। সেই লিফলেটে এই রাজ্যের সরকারের কোনো কর্মসূচি নেই, সব কর্মসূচি কেন্দ্র সরকারের। আর তারা প্রচার করে আমরা এই করেছি, আমরা সেই করেছি, আমরা ন্যাশনাল হাইওয়ে বানিয়েছি। যে কাজগুলো তারা করেনি সেইগুলো তারা প্রচার করে বেড়াচ্ছে। আমি দীর্ঘ 23 বছর এই ভারতীয় জনতা পার্টি করেছি, আপনারা সবাই চিনেন আমাকে। এখানে ওই সময়ে আমি বাংলাতে বক্তব্য দিতে পারতাম না, আমি হিন্দিতে বক্তব্য দিতাম, কেননা আমি সেনাবাহিনীতে অনেকদিন সেনাবাহিনীতে চাকরি করে আসার পর যে বাংলাতে যে একটা স্পিরিট লাগে কথা বলার, সেটা আমার ছিল না। আপনারা সবাই দেখেছেন, কোনো বিজেপি ছিল না এখানে, আমি হিন্দিতে বক্তব্য রাখতাম। তো আজকে আমার মতো ব্যক্তি এই 5 বছর আমার পার্টি সরকারে থাকার পরেও আমার মতো ব্যক্তি এই পার্টি ছাড়তে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছি? যে আমি দুর্নীতিকে কোনোদিনও প্রশ্রয় দেয় না, সে যেই হোক। যেদিন থেকে সরকার গঠন হয়েছিল 2018 সালে, সেদিন থেকে তাদের যে সরকার পরিচালনার দিকটা আমার কোনোদিনও পছন্দ হয়নি। আমি যার জন্য আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অফিসে গিয়ে প্রতিবাদ করেছি, যেভাবে কাজ চলছে এভাবে যদি কাজ চলে এই ভারতীয় জনতা পার্টি সরকার আগামীতে ত্রিপুরা রাজ্যে আসবে না। পরবর্তীতে উনি আমাদের কথা শুনেননি, আমরা দিল্লিতে গিয়েও নালিশ করেছি, যদি এইভাবে সরকার চলে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আর আসবে না। কিন্তু তারাও আমাদের কথায় কান দেয়নি, অনেক দেরিতে আমাদের কথায় কান দিয়ে মাত্র সরকারের 5 বছর পূর্তি 8 মাস আগে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়। আজকে সেই মুখ্যমন্ত্রীকে দিয়েই আমার প্রচার চালিয়েছে। ওনাকে কেন সরানো হলো আজকে পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষ জানে না। ভয়ঙ্কর কোন অপরাধ ছাড়া কোন মুখ্যমন্ত্রীকে কোনোদিন পরিবর্তন করা হয় না, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষকে আজকে পর্যন্ত জানানো হয়নি যে কেন এই মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করা হয়। তাই বন্ধুগণ, আমরা মনে করতাম যে ভারতীয় জনতা পার্টি একটা খুব ভালো পার্টি, কিন্তু এখানে ছলনা করা হয় মানুষের সঙ্গে। ভালো মানুষের স্থান নেই এই পার্টিতে, সেটা আমি ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করেছি। আমি সেনাবাহিনীর লোক, আমরা দুর্নীতি কোনোদিনও পছন্দ করি না, আমরা রাজনীতির পেচ আমরা বুঝি না। আমরা যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব 101% পালন করার আমরা চেষ্টা করি এবং করেছি। কিন্তু সেই পার্টি থেকে অনেকে প্রচার চালাচ্ছে রঞ্জন সিনহা নাকি ওনাকে প্রার্থী দেওয়া হয়নি, যার জন্য উনি পার্টি ছেড়ে তিপ্রামথা থেকে প্রার্থী হয়েছে। আমার
প্রার্থী হওয়ার কোনো ইচ্ছেই ছিল না। আমি ব্যক্তিগতভাবে রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব সবাইকে বলেছি যে চণ্ডীপুরে একটা স্থানীয় প্রার্থী করতে। তারা সবাই স্বীকৃতি দিয়েছে, কথা দিয়েছে এখানে স্থানীয় প্রার্থী করা হবে। কিন্তু পরবর্তীতে কি দেখা গেল, তারা একজন বহিরাগত দুর্নীতিবাজ, জালসাজ, সেই রকম একটা ব্যক্তি এনে চণ্ডীপুরের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যে ব্যক্তিকে এখানে প্রার্থী করা হয়েছে তার সম্পর্কে আপনাদের জানা দরকার। সেই ব্যক্তি ভুয়া সার্টিফিকেট শো করেছে, উনি 12 পাস বলে। সেই সার্টিফিকেট গোয়ালিয়রের সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন, মধ্য ভারত, গোয়ালিয়র, যে বোর্ডের সার্টিফিকেট উনি শো করেছেন, সেই বোর্ড ভারতবর্ষে নেই। ওই নামের কোন বোর্ড আমাদের ভারতবর্ষেই নেই। ভুয়া একটা সার্টিফিকেট উনি শো করেছেন এবং আমরা তার প্রোটেস্ট করেছি, প্রতিবাদ করেছি। কিন্তু রিটার্নিং অফিসার উনি বলেছেন যে উনার নমিনেশন বাতিল করার অধিকার আমার নেই। তো আপনারা এই ব্যাপারে আপনাদেরকে কোর্টে যেতে হবে। কোর্টে আমরা যাবই। যে জিনিসটা উনি নিজের হাতে এফিডেভিটে প্রতিজ্ঞা করে লিখেছেন, আমি 12 পাস, 2018 সালের নির্বাচনেও লিখেছেন, 2023 সালেও নির্বাচনে লিখেছেন। ওনার নমিনেশন পেপার আমাদের কাছে আছে। এই বোর্ডটা যে ভুয়া তার প্রমাণ সিবিআই রিপোর্ট, এলাহাবাদ হাইকোর্টের রায় এবং আসাম সরকারে ওই বোর্ডের সার্টিফিকেট নিয়ে যারা চাকরি পেয়েছিল তাদেরকে সবাইকে বরখাস্ত করা হয়েছে, সেই রিপোর্টও আমাদের কাছে আছে। তাই বন্ধুগণ, আপনাদেরকে এই কথাটাই বলতে চাই, উনি বিজয়ী হন বা হারুন তাতে কিচ্ছু যায় আসে না। উনাকে ইলেকশনের পরে উনাকে জেলে যেতেই হবে। কেননা উনি নিজের মুখ থেকে বলেছেন এবং লিখিত দিয়েছেন আমি 12 পাস। নির্বাচন কমিশনে ভুল তথ্য দেওয়া মানে বিরাট অপরাধ। 7 বছর হইতে 11 বছর পর্যন্ত জেলের প্রাবধান আছে। এই সব থেকে যেটা আমার দুঃখ, মনের মধ্যে দুঃখ, এই যে জিনিসটা আমি ভারতীয় জনতা পার্টি, এরা হচ্ছে বসন্তের কোকিল। কোকিল যেমন বসন্তকালেই আসে, যখন কোনো বৃষ্টি নেই, শীত নেই, কিচ্ছু নেই, চতুর্দিকে ফুল টুল ফুটে একদম সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে চতুর্দিক যখন রঙিন হয়ে ওঠে, সুন্দর হয়ে ওঠে, মাতোয়ারা হয়ে ওঠে, তখন কোকিলের দেখা পাওয়া যায়। কোকিল কাছে কাছে তার মধুর সুরে সে গান গায়। কিন্তু বর্ষাকালের প্রচন্ড বর্ষার সময়, শীতকালের প্রচন্ড শীতের সময় কোকিলের দেখা পাওয়া যায় না। এই বিজেপি, এই কংগ্রেস, এই সিপিএম এর দেখা দুঃখের সময়, কষ্টের সময়, মানুষ যখন নানান ধরনের সমস্যায় জর্জরিত, তখন এদের দেখাও আমরা পাই না। তারা শুধুমাত্র নির্বাচনের সময় আসে, বড় বড় লেকচার দেয় এবং নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ভোট তারা লুট করে নিয়ে চলে যায়। তারপর 5 বছর তাদের দেখা নাই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এই হচ্ছে অবস্থা। ভারতবর্ষের মধ্যে যে সমস্ত রাজনৈতিক দল আমার ত্রিপুরা রাজ্যকে শাসন নামে শোষণ করছে, তাই একটাও এই ত্রিপুরার মাটিতে সৃষ্টি হয়নি। কংগ্রেস পার্টি কে সৃষ্টি করেছে? কংগ্রেস পার্টির স্রষ্টা হল এলান অক্টাভিয়ান হিউম, একজন ইংরেজ। ইংরেজদের বিরুদ্ধে যাতে ভারতবর্ষের লোক রুখে না দাঁড়াতে পারে, যাতে স্বাধীনতা সংগ্রাম করতে না পারে, তার জন্য এলান অক্টাভিয়ান হিউম এই কংগ্রেস পার্টি সেফটি ভালভ নামে একটা রাজনৈতিক দল সৃষ্টি করেছিল। এদের কাজ ছিল ভারতবর্ষের মানুষকে নানান ভাবে 7, 5, 14 এইরকম বুঝিয়ে তাদেরকে ঠান্ডা করে রাখা, যাতে ইংরেজের বিরুদ্ধে ভারতবর্ষের লোক না লড়াই করতে পারে।
সেই কংগ্রেস এখানে অনেকদিন শাসন করেছে। পরবর্তী সময় গান্ধী, মতিলাল নেহরু, জওহরলাল ইত্যাদি এরা এই কংগ্রেসের নেতা হয়েছিল। সবাই বড় লোকের প্রতিনিধি, গরিব মানুষের জন্য কোনো কথাই তারা বলেনি। গরিবী হঠাৎ স্লোগান দিয়েছিল। দুই দিকে মনে হয় অনেকজন লোক আছে, মনে হয় কেন মনে হয় ভোট অফিসের মধ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, অনেক নেতাদের ছবি টাঙানো থাকে, ভরা একদম। দূরের থেকে ভাববেন যে বা বিজেপির অফিসে লোকের অভাব নেই, কিন্তু কাছে গিয়ে দেখবেন খালি। আজকে বিজেপির ত্রিপুরা রাজ্যের এই অবস্থা। আমি আরেকটা জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই, আগামী বিধানসভা নির্বাচনে আমাদের এই ত্রিপুরা দল ত্রিপুরা বিধানসভা দখল করবে, এটাতে কোনো সন্দেহ নেই। তাই বন্ধুগণ, আপনারা যারা ত্রিপুরা দলে অংশগ্রহণ করতে এখনো ভয় পাচ্ছেন, আমরা জানি আপনাদের অনেকেরই ইচ্ছা আছে ত্রিপুরা দলে যোগ দেওয়ার, কিন্তু আপনারা ভয় পাচ্ছেন যদি বিজেপি এসে যায় তাহলে আমাদের কি হবে। কিন্তু একটা কথা জানে রাখুন, বিজেপি আর আসবে না ত্রিপুরা রাজ্যে। এই ইলেকশন কেন, এই কোনদিন জীবনে বিজেপি এই ত্রিপুরা রাস্তায় আর রাজ্যে আসতে পারবে না। এই দুর্নীতিবাজ বিজেপি। আমরা 2018 সনে আমরাও বিজেপি ছিলাম, বিজেপি করেছি। আমরা ভেবেছিলাম এই বামফ্রন্টের দুঃশাসন থেকে আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের অনেক মধুর মধুর বাণী শুনেছিলাম যে বিজেপি আসলে এই হবে, সেই হবে, অনেক কিছু হবে, সোনার ত্রিপুরা হবে। নরেন্দ্র মোদীজি বলেছিলেন ত্রিপুরা রাজ্যে এসে आपको हीरा चाहिए या मानिक चाहिए, हीरा चाहिए या मानिक चाहिए। আমরা কি বলেছিলাম? আমরা মানিক চাই না, আমরা হীরা চাই। কিন্তু মানিকটা তো নেই, হীরাটা হয়ে গেল কয়লা। তাই বন্ধুগণ, আমরা বলছি এখন আমরা হীরাও চাই না, মানিকও চাই না, আমরা চাই মানিক্য চাই। আমরা ত্রিপুরা রাজ্যে আমরা মানিক্য চাই, আমরা হীরা চাই না, মানিকও চাই না। আমি আরেকটা কথা বলছি, এই অঞ্চলের বিভিন্ন ভাষাভাষী লোক আছেন, বিশেষ করে আমি এখানকার আমার শ্রদ্ধেয় বাঙালি সমাজ, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল মিথ্যা প্রচার করে অনেক কিছু বোঝাচ্ছে। ত্রিপুরা মাথা আসলে নাকি রাজ্যে থাকা যাবে না, ত্রিপুরা মাথা আসলে ত্রিপুরা রাজ্যে বাঙালি থাকতে পারবে না, ত্রিপুরা রাজ্যে মণিপুরি থাকতে পারবে না, ত্রিপুরা রাজ্যে মুসলমানরা থাকতে পারবে না। আমি দাবি করে বলতে চাই, ত্রিপুরা মাথা দল আমাদের মহারাজা কি কোনোদিন বলেছেন ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্য ছাড়া বাঙালিরা থাকতে পারবে না, এখানে মণিপুরীরা থাকতে পারবে না? মহারাজা বলেছেন শুধু এইটাই, আমাদের ত্রিপুরাদের যে সামাজিক ব্যবস্থা আজকে এটা বিপন্ন, সেই কারণে আমাদের ত্রিপুরাদের সুরক্ষা চাই। তাহলে আমরা যারা আছি, আমরা বাঙালিরা আছি, মণিপুরীরা আছি, মাইনরিটিরা আছি, আমরা কি প্রত্যেকে আমাদের জাতির সুরক্ষা আমরা চিন্তা করি না? আমরা প্রত্যেকেই তো চিন্তা করি। আমরা মণিপুরীরা আমরা চিন্তা করি আমাদের জাতির সুরক্ষা, মাইনরিটিরা চিন্তা করেন তাদের জাতির সুরক্ষা, বাঙালি সম্প্রদায় যারা লোক আছেন তারা চিন্তা করেন তাদের জাতির সুরক্ষা। একটা জাতি যদি তার জাতের সুরক্ষার কথা চিন্তা করে, সেটা কি সাম্প্রদায়িকতা হলো? সেটা কখনো সাম্প্রদায়িকতা হতে পারে না। সাম্প্রদায়িকতা কোনটা? যে লোকগুলা আপনার আমার মনে বিষ ঢুকাচ্ছে,
আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে পাহাড়ি বাঙালি ভাই ভাই হয়ে যারা আমরা আছি, এদের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে যে পাহাড়িরা যদি সরকারে যায় তাহলে বাঙালি থাকতে পারবে না। এই বিষটা যারা ঢুকাচ্ছে সাম্প্রদায়িক মানসিকতা হলো তাদের। বন্ধুগণ, আরেকটা বিষয় হচ্ছে, কথায় কথায় আমার একটা গল্প মনে পড়ে গেল। গল্পটা কি আমি একটু বলতে চাই। একটা স্কুলে একজন ছাত্র পরীক্ষা দিয়ে এসছে। আসার পরে বাবা জিজ্ঞেস করছে, কি রে, পাশ করবে নি এবার? ছেলে তো উত্তর দেয় না। বাবা আবার জিজ্ঞেস করছে, কি পাশ করবে এবার? ছেলে উত্তর দেয় না। আবার বলছে, এই কি পাশ করবি এবার? ছেলে বলছে, যে ক্লাসে পড়ি এই ক্লাসেই থাকতে পারেন না, পাশ করবেনি লাগছে। অর্থাৎ আমি এই জিনিসটাই বুঝিয়ে দিতে যাচ্ছি যে মানিক সাহা ত্রিপুরা রাজ্যে কয়েক মাসের মুখ্যমন্ত্রী ছিলেন। এই মানিক শাহকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ জিজ্ঞেস করছে, কিরে এবার ভোটে পাশ করবি নি? মানিক শাহ তো উত্তর দিতে পারছে না, কারণ জনগণ নেই তার পেছনে। আবার বলছে, অমিত শাহ বলছে, কি এবার পাশ করবি? উত্তর দেয় না। আবার নরেন্দ্র মোদী বলছে, কি এবার পাশ করবি নাকি? মানিক শাহ বলছে, যেখানে আছি ওইখানেই থাকতে পারছি না, আর আপনি পাশ করবেনি বলছে। অর্থাৎ এই বছর ত্রিপুরা রাজ্য থেকে বিজেপি অন্তিম বিদায়ের বছর। বিজেপি আর এই রাজ্যে থাকছে না। তাই বন্ধুগণ, আমাদের হাতে সময় কম, আলোচনা করার অনেক কিছু বিষয় ছিল। আজকে মহারাজা যে উদ্দেশ্যে তার দল তৈরি করেছে, এই দলের মধ্যে আমাদের মধ্যে টিসিএফ একটা সংগঠন আছে, লংলেই সংগঠন আছে, বিভিন্ন সংগঠন আছে। টিসিএফ কেন করেছেন মহারাজা? টিসিএফ করেছেন এই রাজ্যের যতগুলা অনুন্নত জাতিগোষ্ঠী, অর্থাৎ এসসি বলুন, ওবিসি বলুন, মাইনরিটি বলুন, মণিপুরি বলুন, এই যে অনুন্নত জাতিগোষ্ঠীদেরকে যাতে আপগ্রেড করা যায়, এদেরকে কিভাবে উন্নত করা যায়, এই চিন্তা করেই মহারাজা এই টিসিএফ সংগঠন করেছেন। মহারাজার চিন্তাধারা আপনারা দেখুন, আমরা যদি আমাদের প্রত্যেকের জাতিগোষ্ঠী থেকে আমাদের বিধানসভায় যদি আমাদের প্রতিনিধি পাঠাতে না পারি, তাহলে আমাদের কথা ভাববে কি? বিধানসভায় আমাদের কথা তুলবে কি? এই সব চিন্তাধারা মহারাজা রেখে সমগ্র ত্রিপুরা রাজ্যের জনগণকে সাথে নিয়ে একটা সুষ্ঠু সুন্দর সরকার যাতে ত্রিপুরা রাজ্যে স্থাপন করা যায়,